আমাদের আজকের গল্পের নাম পোড়োবাড়ির গুপ্তধন। গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। গল্প পাঠে রয়েছে কৌশিক, দেবস্মিতা, প্রীতম, চন্দন আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে তিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম দর্শনেই বাড়িটাকে ভালো লাগেনি শিশিরের। কীরকম একটা যেন খটকা লেগেছিল। ওর মন বলেছে, এর লক্ষণ তো খুব একটা ভালো নয়। এখনের আগাপাস্তলা লক্ষ্য করে কয়েক ঘন্টার মধ্যে যতটা দেখা সম্ভব দেখে শুনে সেই সংশয় যেন তার আরও দৃঢ় হলো। লিলিকে পাশে রেখে স্পষ্টতই ও জানিয়ে দিয়েছে, বাড়িটার হাবভাব ভালো না। দাদার কথায় লিলির মনেও খটকা লেগেছে। বাড়িটার সম্বন্ধে ততটা নয়, দাদার কথাটার সম্বন্ধে। দাদার কথাটা কেমন জানো না। বাড়ির আবার হাবভাব কি? নির্জীব প্রাণীর কি কখনো হাবভাব হয় নাকি? কখনো হতে পারে? কথাটা কোথায় যেন ব্যাকরণে বিধে গেছে। লিলিও তার সংশয়টা ব্যক্ত করেছে। শিশির আরও দৃঢ় হয়ে বলেছে, বাড়িটার গতিবিধি সুবিধের নয়। গতিবিধি? তুমি কি বলছো দাদা? বারবার কি বলছো? ভারী বাড়াবাড়ি করছো তুমি। বরং বলতে পারো যে গতিক সতিক। ও একই কথা। দেখছিস না কিরকম জরাজীর্ণ এই বাড়িটা। আমি নখদর্পণে দেখতে পাচ্ছি এর মধ্যে 1000 বছর আগেকার গুপ্ত ঘনভাণ্ডার লুকোনো আছে। কত মণিমাণিক্য, হিরে জহরত কোথাও এক অন্ধকার কোণে চামচিকেদের সঙ্গে ঠাসাই হয়ে নির্বিধাতে বসবাস করছে। তা না হলে বাড়ির হালচাল এমন হয়? লিলি বড় বড় চোখ করে চেয়ে থাকে, কিছুই বলে না, বলতে পারে না, হাঁ করে থাকে। আমি তাই বলি, কেন যে মামা অমন সাদের দেশ ঘর ছেড়ে এত দূরে এই বিদেশে বড়বামুলুকে এসে এতদিন ধরে বাড়ি কামড়ে পড়ে আছেন, এতক্ষণে বুঝলুম। শিশির আরও বেশ খানিকটা গবেষণা হয়তো চালাতো, তার সদ্যপ্রসূত আবিষ্কার লিলির হায়ের ভেতর দিয়ে চালান করে দিত। কিন্তু এর মাঝখানে মামার হাঁক ডাক এসে বাধা দেয়। নেপথ্য থেকে উদাত্ত কণ্ঠস্বর ভেসে আসে, এই বেলা 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 না লিলি, শিগগির শিগগির চা খাবি আয়। এই বেলা আয়। চায়ের নাম শুনলে শিশির আর দাঁড়াতে পারে না। চিরকালই এটা তার অক্ষমতা। চায়ের গন্ধ পেলে তো আর কোনো কথাই নেই। মাছের চার পাওয়ার মতো আপনা থেকেই সে ধরা দেবে। এমনকি লিলিও এতক্ষণ পর্যন্ত যে দাদার বাক্যে স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিল, সেও আর নিজেকে স্থগিত রাখতে পারে না। এক মুহূর্ত দেরি না করে দাদার পেছনে পেছনে দৌড় মারে। দুমদাম করে ছুটে চলে তারা। টপাটপ সিঁড়ি টপকে হুড়মুড় করে উঠে আসতে থাকে। কাঠের সিঁড়ি, পুরনো সাবেক কালের। তাদের পদভারে মচমচ করতে শুরু করে। সেই মচমচানি ব্রজেশ্বর বড়ুয়ার কানে গিয়ে পৌঁছয়। তিনি খচখচ করতে থাকেন, ঘর তোর সব ভাঙলো দেখছি, সারলো দেখছি সব। চায়ের পাত্র হাতে আপনা আপনি তিনি ঝংকার দেন। ছুটতে ছুটতে উঠতে উঠতে সিঁড়ির মোড় ঘুরবার মুখে রেলিংয়ের বাঁকের কাছে শিশির ধাক্কা খায়। হোঁচট লেগে হুমড়ি খেয়ে পড়ে যায় শিশির, এবং সঙ্গে সঙ্গে তার ধারণা হয় ধরণী যেন দ্বিধা হয়ে গিয়েছে। তার যে পাটা অগ্রণী হয়ে গিয়েছিল, সেই পাটাকে খানিকটা গ্রাস করে ফেলেছে। শিশিরের মনে হলো পড়ে যেতেই তার অধঃপতনে সিঁড়ির কোনো একটা জায়গা যেন ফাঁক হয়ে গিয়েছে, আর তার গর্তের মধ্যেই একখানা পা হঠাৎ সিধিয়ে গেল। বেমালুম শূন্যের ভিতর গলে গেলে যেরকম হয়, ঠিক সেরকম আর কি। বিস্মিত শিশির দুই পায়ে ভর দিয়ে উঠে পড়ে। উঠে আরও বিস্ময় বিমূঢ় হয়ে যায়। কোথায় গর্ত, কোথায় কি? তেমনই জমাট সিঁড়ি, কাঠ মিলানোর নিটোল দেহ তেমনই জমজমাট, পা ঠুকলে তেমনই খটখট করছে। কি হলো? আবার কি হলো? কি হলো দাদা? খুব লাগলো নাকি? ও বাবা, আরে আরো গুণ আছে দেখছি। ভুতুরে বাড়িও বলা চলে। ভুতুরে? অচ্যুত হয়ে গেছিলাম আর কি। পাখানা গিলে বসেছিল আমার। বলবো কি, সিঁড়িখানায়, বুঝলি লিলি, এই ভারী আশ্চর্য। পাখানা হাতেই নিয়েছিল আর একটু হলে। ভূতে? ভূতে নাকি? বলবো তোকে এক সময়। আগে চা জুড়িয়ে গেল। ব্রজেশ্বরবাবুর সঙ্গে এই বাড়ির মিলন আজকের নয়, 10 বছর আগেকার কথা। লিলি হাঁ করে মামার ভোজন বিলাসিতা দেখছিল।
প্রাতরাশে বসে 12খানা টোস্ট গোগ্রাসে উড়িয়ে দেওয়া খুব একটা সহজ কথা নয়, এবং এও মামার প্রথম কিস্তি না। খুব ভোরে উনি যখন স্টেশন থেকে ওদের আনতে গিয়েছিলেন, রেলওয়ে কেবিনে একসঙ্গে আর্লি টির মারফত ইতিমধ্যে আরাকপ্রস্ত হয়ে গিয়েছিল তার। এর কয়েক ঘন্টার মধ্যে নিজের বাড়িতে বসে এই তার 2 নম্বর ব্রেকফাস্ট। লিলি হাঁ করে মামার বাহাদুরি দেখে যাচ্ছিল এবং মাঝে মাঝে এক ফাঁকে নিজের হায়ের মধ্যে বিস্কুটের টুকরো ভেঙে ভেঙে রপ্তানি করছিল। শিশির এতক্ষণ নিজের মনে মনেই কি যেন ভাবছিল, কোনো দিকেই সে তাকায়নি, একটি কথাও বলেনি। যত রাজ্যের ভাবনা চায়ের সঙ্গে মিশিয়ে গরম গরম করে চাকছিল যেন। হঠাৎ যেন চা চলকে চায়ের পাত্রে তুফান তুলে একটা প্রশ্নের ঢেউ মাঝখান থেকে তার মর্মস্থল ভেদ করে উঠল। আচ্ছা মামা, তুমি কখনো নকশা পাওনি? নকশা? কিসের নকশা? এই বাড়ির কোনো চোরা কুঠুরির, যেখানে গুপ্ত ধনভাণ্ডার লুকোনো রয়েছে। এ বাড়িতে যে চোর কুটুরি আছে, কে বললো তোকে? তুই কি করে জানলি যে এইখানে ধনভাণ্ডার লুকোনো রয়েছে? এই আন্দাজ করছি, এরকম থাকে কি না। অ্যাডভেঞ্চারে বইয়েও কত এমন পড়া যায়। ওহ, বইয়ের পড়ার কথা নয়, খুব খারাপ কথা, ভারী ভীষণ কথা এইসব। তুমি তাহলে কোনো নকশা পাওনি, তাই বলো? কেন, তুই পেয়েছিস নাকি? এখনো পাইনি, তবে পাবো পাবো মনে হচ্ছে। ও, এখনো পাসনি? তবু ভালো, তবু রক্ষে। আরে আমি তো 12 বছর ধরেই পাবো পাবো মনে করছি। মনে করায় আর পাওয়ায় ঢের দূর, ঢের ফারাক। হ্যাঁ। শিশির কোনো জবাব দেয় না, মনে মনে কি যেন ভাবে আর প্যাঁচ কষে। লিলি বলে, মামা, ও কথা থাক। আসামের জঙ্গলে তারপর কি হলো বলো। স্টেশন থেকে আস্তে আস্তে যতখানি বলেছ তারপর থেকে শুরু করো। কদ্দূর বলেছি? পথে ডাকাতের পাল্লায় পড়েছিলাম, সেই পর্যন্ত না? আচ্ছা, তারপর থেকে বলি, শোন। ব্রজেশ্বর পুনরায় নিজের পর্যটন কাহিনী শুরু করেন। নিজের মনে নিজের ভ্রমণে মশগুল হয়ে যান। সেই ডাকাতরা তো বেজায় বসাত, ভারী ফিসেল আর ভয়ানক নাসর বান্দা। আমি যতই বোঝাই, যতই আপত্তি করি, কিছুতেই কান দেয় না। যতই বলি যে বনের পশুরাও ভূপর্যটক বলে খাতির করে আমাকে পথ ছেড়ে দিয়েছে, নরখাদকরাও আমার কেশ স্পর্শ করেনি। আর ডাকাত হয়ে, ভালো মানুষ হয়ে আমাদের একই কাণ্ড, একই রকম অভদ্র ব্যবহার। ততই ওরা বলে আমরা তো সার পেয়ে সন্তুন হয়েছে, পেয়েই তোমাকে অমনি ছেড়ে দেব। ওসব কথায় আমরা কর্ণপাত করি নে। আর নরখাদকদের কথা তুলছো যে, তোমাকে হজম করে সাবড়ে দিয়ে আমাদের কি লাভ? খেতে আর এমন কি তুমি খাসা হবে? তোমাকে খেয়ে দিয়ে ছেড়ে দেব, এই যদি তুমি ভেবে থাকো। আমরা অত বোকা নই, আর তুমি তো একটা অখাদ্য। আমি একটা অখাদ্য? শুনে আমার এমন দুঃখ হলো। তুমি একটা আসামের ডাকাত, ডাকাতির আসামি, অধম পাপী, তুমি কি বুঝবে? তোমাদের এলাকায় একলা পেয়ে, অসহায় পেয়ে, অখাদ্য বলে আমাকে খুব কষে অপমান করে নিচ্ছ তুমি। নাও নাও, নিয়ে নাও, কি আর করছি। কিন্তু সে আমি নিজেই ভালো করে চোখে দেখেছি, আমি কতখানি সুখাদ্য, কতটা সুস্বাদু। সে কিন্তু আমাকে না চোখেই বুঝেছিল, দেখেই বুঝতে পেরেছিল। প্রথম দর্শনে প্রলুব্ধ হয়ে সে আমাকে তার হৃদয়ের সেও চওড়া জায়গা, তার উদরে আমাকে স্থান দিতে চেয়েছিল, তার অন্তরঙ্গ করতে চেয়েছিল আমায়। তার কথা ভেবে আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ে যায়। জিভ দিয়ে একটু জলও যে না পড়ে তা নয়। প্রথমে তার উপরে আমার রাগ হলেও সত্যি প্রথমে তাকে আমি ঠিক বুঝতে পারিনি। ও তুটা সমজদার বলে ভাবতে পারিনি, একটু ভুলই বুঝেছিলাম তাকে। আমাকে উদারস্ত করার তার উৎসাহ আমি খুব ভালো মনে নিতে পারিনি গোড়ায়, কিন্তু বেশিক্ষণ সে রাগ আমার ছিল না। তাকে আত্মসাৎ করার পরে আমার যা কিছু রাগ জিভের জলের সঙ্গে এক হয়ে একাকার হয়ে জল হয়ে গিয়েছিল। তারপর তাকে অন্তর্গত করবার পর থেকেই আমার অন্তরের সমস্ত অনুরাগ এখন তার উপরে গিয়ে সরাও হয়ে পড়েছে। সে আর আমি এখন অভিন্নাত্মা, কথা বললেও অতুক্তি হয় না। কিন্তু একজন সামান্য ডাকাত
যার কেবলমাত্র পরধনে লোভ। মানুষের মূল্য, যথার্থ মূল্য সে কি বুঝবে? তার সাধ্য কি? একটা খুনে হলেও বরং জ্বলতে পারত। চোর ডাকাতের কর্ম না। হ্যাঁ, ডাকাতের আবার খাদ্য বোধ। হ্যাঁ, যাকে যেতে দাও। পৃথিবীতে সব কিছুই সব জিনিসের সমজদার হয় না। ভিন্ন রুচিরই লোক বলেই দিয়েছে সবার রুচি কিন্তু সমান নয়। অধম কি আর উত্তম হবে? ধাম উত্তম মধ্যম দিলেও না। আর কথা বেশি না বাড়িয়ে আমার যথাসাধ্য যা ছিল সব সেই ডাকাতের হাতে সঁপে দিয়ে কেবলমাত্র কালাজ্বর সম্বল করে কাঁপতে কাঁপতে অবশেষে বর্মা এসে পৌঁছল। জ্বর গায়ে জ্বর অবস্থায় একজন ব্রহ্মাদেশীয়ের বাড়ি অতিথি হলাম। লোকটি ভারী ভালো। না, সেরকম ভালো নয়। সেই নরখাদকের মতো ভালো সে কথা বলছি না। সেরকম ভালো কিনা জানবো কি করে? সবাই কি আর গায়ে পড়ে নিজেদের সাকতে দিচ্ছে? আর সাকতে দিলেও যে লোকটি যেরকম বুড়ো আর জরাজীর্ণ, তাতে সেই নরখাদকের মতো ভালো হওয়ার তার সম্ভাবনা কম ছিল। সেরকম কুশি নরখাদ্য খুব উচিত মেলে। আমি লোকটা ভালো কিনা তার বাড়িতে পেয়েও, হাতে নাতে পেয়েও জানবার চেষ্টা মাত্র করিনি। করলে সেই কাহিল অবস্থায় আমি তাকে আটকাতে পারতাম কিনা সন্দেহ। বিনা বাক্য ব্যয়ে অক্রোশে তার উদরসাৎ হয়েছে তা। যা হোক, 3 কয়েক জর্জরির থেকে কোনো গতিতে সেরে সুরে তো উঠলাম। সেই গৃহস্বামীটি। ব্রজেশ্বরবাবু বলতে বলতে থেমে গেলেন। লিলি বলে উঠল, কি হলো তার? কি হলো মামা? কি আবার হবে? রবীন্দ্রনাথের কবিতা। কবিতা? সে আবার কি? রবীন্দ্রনাথের কবিতায় তাকে ধরল। সে লোকটা নিজেই শেষ রবীন্দ্রনাথের একখানা কবিতা হয়ে বসল। রবীন্দ্রনাথের কবিতা হয়ে গেল সেই লোকটা? হ্যাঁ, সে আবার কি? আমি সেরে উঠতে না উঠতেই, বুঝলি কি না, নিল সে আমার কাল ব্যাধি ভার আপনার দেহ পরে। ও তাই বলো? তাকেও কালা জ্বরে ধরলো? আর তুমি বুঝি তাকে? দূর, আমি কি আর তাই করি? লোকটার প্রতি তো আমার একটুও ভালোবাসা হয়নি যে লোকটার ওপর আমার কেমন একটা বৈরাগ্য ধরেছিল। তাই বোধহয় ও বেঁচে গেল। ওহ, মাসাল না, মারাই পড়লো শেষটায়। মরবার সময় বলে গেল যে মৌলমিনে তার একটা বাড়ি আছে, আর সেই বাড়ির মধ্যে একটা চোর কুঠুরি রয়েছে, আর সেই চোর কুঠুরির মধ্যে অগাধ ধনরত্ন। তুই কি করে জানলি? কে বললো তোকে? বলতে হয় না, এমনিতে জানা যায়। অনেক অ্যাডভেঞ্চারে বইতে পড়া গেছে। এর পড়েছি আমি। কই সেই বই? সেসব বই কই দেখি। সঙ্গে আনিনি তো। মাথা কিনেছে আমার। একটা যদি উপকার হয় কারোর দ্বারা, কথায় বলে জমজামায় ভাগ্নে 3 না হয় আপনি। এই 3 মূর্তি কখনো আপনার হয় না। কথাটা দেখছি ঠিক। আচ্ছা, আমি মাকে লিখে দেব ক্ষণ। মা ভিপি করে পাঠিয়ে দেবে। হ্যাঁ, লিখে দিস, যেন ফেরত ডাকেই পাঠায়। ভিপি করে নয়, রেজিস্ট্রারি করে পাঠায় যেন। এমন জরুরি দরকার যে কি বলবো। যদি সেই সব বইয়ের ভেতরে কোনো রকম ফোন দেফিকির বাতলানো থাকে, হদিস টদিস থেকে যায় কখনো। হ্যাঁ, তারপর কি বলছিলাম, সেই বর্মী বুড়োটা মরবার সময় মৈলমিনের সেই বাড়িটা আমাকে দিয়ে গেল, আর বলে গেল, দিয়ে যাচ্ছি বটে, কিন্তু তুমি কখনো সে বাড়ি থেকো না। আমি জিজ্ঞাসা করলুম, কেন, সে বাড়িতে কি হয়েছে? সে বলল, কেন বুঝতে পারছো না? কোথায় আমি উত্তরবঙ্গে, আর কোথায় সেই সেই সুদূর দক্ষিণে সমুদ্রের ধারে মৌলমিন শহর ছেড়ে এই রাজার অট্টালিকা পরিত্যাগ করে কেন এখানে এসে হিমালয়ের পাদদেশে এমন কষ্ট সৃষ্টে বাস করছি, তাই থেকেও কি বুঝতে পারছো না? আমি বললুম, কিছু না। বুড়ো বলল, সে বাড়ি ভারী ভয়ানক। আর তারপরেই সে খাবি খেতে শুরু করলো। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, তা তোমার সেই সোরা কুঠুরির সন্ধান পাবো কি করে? তার কি কোনো নকশা টকশা নেই?
আছে। কোথায় সেই নকশা? বলো তো, বলো বলো, বলে যাও। অমন করে খাবি খেও না, ওইভাবে চলে যেও না, ছলনা করে চলে যেও না। আমি বারংবার আবেদন করি, নিবেদন করি, সকাতর প্রার্থনা করি, তার অন্তিম দরবারে আমার ব্যাকুল আর্জি জানায়, আর সে ঘাড় নাড়ে আর ঠোঁট নড়তে থাকে, কিন্তু তার বেশি আর কিছুই তার সেই হাঁ করা মুখ দিয়ে বার হয় না। হাও না, হু না। ঠিক এরকমটাই হয়ে থাকে। কি বলিস লিলি? ঠিক এরকম ধরনের হয় কিনা? হ্যাঁ দাদা, সব বই ঠিক এই রকম। শিশির যায় আগে আগে, সাথে সাথে লিলি, এবং পেছনে বজ্রেশ্বর। বজ্রেশ্বরের মুখে অবিশ্বাসের হাসি। আশ্চর্য নয়, দীর্ঘ 12 বছরের সাধনায় সিদ্ধিলাভ না হলে বড় বড় বিশ্বাসী টলে যায়। 12 বছর ধরে চেষ্টা চরিত্র করে বাড়াবাড়ি করেও এমনকি ভগবানের যদি দেখা না মেলে, তার টিকিটেরও সন্ধান না পাওয়া যায়, তাহলে বড় বড় বিরাট বিরাট ভক্তরাও নাস্তিক হয়ে পড়ে। অগাধ ধনরত্ন তো তুচ্ছ, বজ্রেশ্বরও তো কোন ছাড়। শিশির জিজ্ঞাসা করে, নকশাটা কোথায় রয়েছে টের পেয়েছিলি লিলি? না তো। তো বই পড়া সব তোর ব্যর্থ হয়েছে দেখছি। বাজেই একদিন অ্যাডভেঞ্চারের বই তোকে পড়ালো, কিচ্ছু লেখাপড়া হয়নি তোর। এখনো মানুষ হতে পারিসনি, মেয়ে রয়ে গেছিস। আজ তো মেয়ে একটা। বারে, আমি কি করে জানবো? আমি কি হাত গুনতে জানি? আর যদি একটা টাইগার থাকতো, সেও যে বলে দিতে পারতো রে। আমার থাকলে সেও বলতে পারত। টাইগাররাই তো পারে, ওদেরই তো এই কাজ, ওরাই পারবে তো। ও তো মানুষের কর্ম নয়। কিন্তু টাইগার আর আমি পাচ্ছি কোথায়? তুমি তো আর টাইগার হতে পারবে না, অন্তত এ জন্মে তো আর পারছো না। শিশির তবুও জোর দিয়ে বলে, এই জন্মেই পারবো। অনেকেই বলে, তা বলে আর পারতে হয় না। ঘেউ ঘেউ করা সহজ, টাইগার হওয়া অত সহজ না। এক্ষুনি পারবো, চোখের পলকে দেখে দিচ্ছি। বলে শিশির সেই সিঁড়ির জায়গাটায় গিয়ে দাঁড়ায়, যেখানে সে হোঁচট খেয়ে পড়েছিল একটু আগে। শিশির জায়গাটার আগাপাস্তলা পা চালিয়ে টিপে টিপে দেখে, কিছুই না। তারপর সহসা উচ্ছৃঙ্খল হয়ে একজন উঁচুধরে নাচিয়ের মতো দাপাদাপি লাগিয়ে দেয়। দেখতে না দেখতেই ধরনী আবার দ্বিতান্বিত হয়েছে, এবং সেই দ্বিধার অবকাশে সেই ফাঁকের ভেতর দিয়ে শিশির একখানা স্ত্রীধরণ করে চলে গিয়েছে। এই যে, এই যে পেয়েছি, পেয়ে গেছি, খেলনা মেরে দিয়েছি। শিশির চিৎকার করে ওঠে। বজ্রেশ্বর অবিশ্বাস, সন্দেহ, বিস্ময় আর বিরক্তিতে এতক্ষণ ওতপ্রোত হয়েছিলেন। এবার তিনিও আর্তনাদ করে উঠলেন। ভাঙলি, ভাঙলি তো সিঁড়িটা, আমি তখনই জানি এই তোমার নকশা বার করা। কিন্তু বলতে না বলতে শিশির পায়ের সঙ্গে একখানা হাতও গলিয়ে দিয়েছে, এবং হাতরে মাত্রে তার অন্তঃস্থল থেকে রুলের মতো পাকানো কাগজের কি একটা কুলতানি টেনে বার করেছে। কাগজের ভাঁজ খুলে ফেলতেই বেরিয়ে পড়ল পুরনো একটা পার্চমেন্ট, আর তার পিঠে কি সব মস্ক করা। এই তো সেই নকশা, সেই নকশাই তো। বাহ! শিশিরের মামা সিঁড়ির মাথায় বিমূরের মতো দাঁড়িয়ে এতক্ষণ কি যেন স্বপ্ন দেখছিলেন। এইবার তিনি এক লাফে একটিমাত্র উমফালনে সবকটা সিঁড়ি এক নিমেষে টপকে এসে দাঁড়ালেন শিশিরের পাশে। দে দে দে, আমার নকশা দে। বলতে না বলতে পার্চমেন্টটা তিনি শিশিরের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন। বাহ! আমি আবিষ্কার করলাম আর তোমার নকশা কিরকম? তোর নকশা বাড়ি আর হয়েছে। 12 বছর ধরে আমি বেটা হাত রে মরছি, আর ওর কিনা নকশা হলো আবদার আর কি। এই বলে তিনি আর অযথা বাক্য ব্যয় না করে অতিরিক্ত চরচাপড়ের প্রলোভন পর্যন্ত সম্বরণ করে দৌড়তে দৌড়তে নিজের ঘরে গিয়ে সশব্দে খিলেটে দিয়ে নকশার ওপর হুমড়ি খেয়ে পড়েছেন। খুব লেগেছে নাকি দাদা? লিলি আবার শিশিরের প্রতি সহানুভূতি দেখায়। শিশির কিছু না বলে আহত গালে হাত বুলোয়। এ কিরকম মামা আমাদের? বাবা, কি বদরাগী! আমারা এরকমই হয়। আচ্ছা, মামা হঠাৎ এমন ক্ষেপে গেল কেন দাদা? লিলি দাদাকে আর কিছু বলতে পারে না, ইচ্ছে থাকলেও পেরে ওঠে না। একটু আগেই ওদের মধ্যে যে বাকযুদ্ধ হয়ে গেছে সে কথা মনে করেই ও আর কিছু বলতে পারে না। ভয় করে তাহলে হয়তো শিশিরেরও হাত উঠে বসবে। অর্থমন ধর্মনম ভাবায়ত নিত্যাম। এরকম হবে আমি ভাবতেও পারিনি। আমি ভাবতে পেরেছিলাম এরকমটাই হয়, এরকমটাই হয়।
অনেকদিন আগেই আমি এসব ভেবে দেখেছি। থাকে, যেতে দে। মামা তো খিল এঁটেছে, চোরকুঠুরির হদিশ না দিয়ে আর নড়ছেন না। চল, এই ফাঁকে আমরা বেরিয়ে পড়ি। মৌলমিন শহরটা বেরিয়ে চেরিয়ে দেখে নি ততক্ষণ। আমাকে এরকম চালাক দেখলি? দেখলি তো লিলি, আমাদের শিলং থেকে অতটা লং ডিস্টেন্স থেকে ধরে বেঁধে ডেকে আনানো কি মানে বুঝতে পারলি নে? না তো। এই জন্যই, চালাকি করে নকশাটা উদ্ধার করে নেওয়ার জন্যই। আমার দ্বারা কারোর ছাড়া হতো না কি না? শিশির দুঃখের সহিত এবং একটু গর্বের সঙ্গেই বিবৃতি দেয়। এছাড়া আনানোর আর কি কারণ থাকতে পারে শিশির তা ধারণা করতে পারে না। কোথায় শিলং আর কোথায় মৌলমিন, কতখানি ফারাক। এই যে মামা 12 বছর আগে তাদের মায়া কাটিয়ে চলে এসেছেন, সে সময় তারা মাত্র 2-3 বছরের। সেই সময় যা কোলেপিঠে করে মানুষ করে বা মানুষ করবার বৃথা চেষ্টা করে অবশেষে তাদের পরিত্যাগ করে চলে এসেছেন। এমনও তো হতে পারে যে তারাই মামার বৈরাগ্যের কারণ। মামার আকস্মিক বানপ্রস্থ, পরদেশ আসক্তি, দেশান্তর বিলাসিতার মূলে খুব সম্ভবত তারাই। মামা হয়তো ভেবেছিলেন এই শিশুদের তারা কখনো নায়করা আর কখনো গন্ধমাদক, তার কোনো স্থিরতা নেই। কখনো প্রপাত আর কখনো বা উৎপাত বলা কঠিন। কখন যে খাদ্য আর কখন অখাদ্য কে বলবে। তখন যাবতীয় লক্ষ্য ক্ষতি খতিয়ে তিনি ভেবে দেখলেন এদের কোলেপিঠে করার চেয়ে সমস্ত উপহার ধারণ করাও সহজ। সারা ধরিত্রময় ছুটোছুটি করে বেড়ানো হয়তো এর থেকে ঢের ঢের সুখের। সে বৈরাগী মামার হঠাৎ যে আবার এত অনুরাগ উতলে উঠবে, এমন মন কেমন করতে লাগবে, মার কাছে তার করে সামার ভ্যাকেশনের আমদানির জন্য তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়বেন, এর সম্ভাবনা ভাবনা করাও যায় না। শিশির বোজেশ্বরবাবুর মতলবটা, অভিপ্রায়টা পুঙ্খানুপুঙ্খরূপে চুলচিরে লিলির কাছে পরিষ্কার করে দেয়। সমুদয় রহস্য সূর্যোদয়ে কুয়াশার মতো বেবাক ফাঁক হয়ে যায়। তাই তো বটে। আমি অবশ্যই প্রথমে অন্য কথা ভেবেছিলাম। কি কথা? না, বলবো না, বললে তুই ভয় খাবি। না, বলো না, ভয় কিসের? আমি ভেবেছিলাম, আমার গল্প শুনতে শুনতেই মনে হয়েছিল আমার সেই যখন বললো না যে সেই নরখাদকটায় তার এখন মুখে, আমার সেই যখন বললো না যে সেই নরখাদকটা তার এখনো মুখে লেগে আছে, বললো না? বললো তো, তার কি? সে আর এখনো আছে কি? কবে হজম হয়ে গেছে। আমি মামা হয়তো তার শূন্যস্থান পূরণ করবার জন্যই, ভাব মোচনের অভিলাষে হয়তো হয়তো করছেই তো। কি হয়েছে তার? হ্যাঁ, তাই মামা বললো কি না যে লোকটার তার এখনো মুখে লেগে আছে, বলেই শুরু করে মুখের ঝোল টেনে নিল আর জিভ টেনে ঠোঁটটা চেটে নিল, দেখলি নে? দেখেছি বই কি। আর কেমন একটা অদ্ভুত চোখে আমাদের দিকে তাকালো। তবু তো সে লোকটা খাসিই ছিল, দিলে একটা খাসি ছাড়া আর কি। আমাদের মতো কচি পাঠা পেলে হুম। তাহলে চলো, পালাই এখান থেকে। পরের ট্রেনেই পালিয়ে যাই, সোজা একেবারে রেঙ্গুনে। সেখান থেকে ফিরতি জাহাজে লম্বা এক পারি। হুম, যখন এসেছি তখন শেষ পর্যন্ত না দেখেই যাব? গুপ্তধনের কিনারা না করেই যাব? পাগল! আচ্ছা, খেলেই অমনি হলো কিনা, আর পথেই পড়ে আছে আর কি। হ্যাঁ, আর আমরা হুঁশিয়ার থাকবো না? আচ্ছা, আর একটা কথা। কি? কি কথা? বললো না যে ভয়ঙ্কর ভালোবাসা না হলে চাকবার কথা মনেই জাগে না। যেমন সেই বর্মিটার ওপরে মামার তেমন ভালোবাসা হয়নি বলেই কেমন একটু বৈরাগ্য হয়েছিল বলে তাকে মুখে তোলবার কথা মামার মনেই হয়নি। তুমি বলছো যে মামা আমাদের অত ভালোবাসে না, অন্তত তত ভয়ানকভাবে নয়, তাই তেমন ভয় নেই বলছো? ভালো যা বসে তা তো এক চড়ে বুঝেছি। যা জ্বলছিল। তাই ভালো। যদি কেবল চরের ওপর দিয়েই যায়, সেও মঙ্গল। চচ্চড়ি না হতে হলেই হলো। নৈরিত কোণ থেকে কি একখানা আসছে, তাকিয়ে দেখ। একখানা এরোপ্লেন। এরোপ্লেন তো বটেই, কিন্তু নৈরিত কোণ থেকে উকি মারছে কিনা দেখছিস নে, সেটাই তো ভাববার কথা। ওটা নৈরিত কোণ নাকি? নৈরিত কোণ? কোন কোণ দাদা? কে জানে, তবে খারাপ যা কিছু সব ওই কোণ দিয়েই আসে। ঝড় ঝাপটা সাইক্লোন সব। আর এরোপ্লেনে কি কম মারাত্মক নাকি আজকাল? সাইক্লোনের চেয়ে কিছু কম। আমাদের ওপরে বোমায় ফেলবে কিনা কে বলতে পারে। কিন্তু ওটাই যে নৈরিত কোণ তা তো আর তুমি জানো না। জানি না মানে, হতে বাধ্য।
মারাত্মক যা কিছু, মন্দ যা কিছু আর কোনো দিক থেকে আসবে শুনি? তারা কেবল ওই এক কোণঠাসা হয়েই রয়েছে, নৈরিত কোণ। ওটা যে বদ মতলবে আসছে, কি করে তুমি বুঝলে? ওর চেহারা দেখে আমি বুঝেছি, ওর চাল চলন দেখেই ভাবেই ধরা পড়েছে। সমস্ত এই দূর থেকে দেখেই টের পেয়েছিল। আমার দূরদর্শন আছে এটা তো তুই মানিস, নইলে সেই নকশাটা বার করলুম কি করে? এ কথা বলার পর আর কোনো কথা চলে না। লিলি চুপ করে যায়। ভূয়দর্শী লোকেরাই দূরদর্শী হয়ে থাকে কিনা কে জানে। যারা দূরের জিনিস দেখতে পায় তারা ভুয়ো অনেক কিছুই দেখে, এ কথাই বা অস্বীকার করবে কে? মনে মনে এইসব খুঁটিয়ে খুঁটিয়ে লিলি বেশি আর উচ্চবাচ্য করে না। এরোপ্লেনের রীতি তার দাদার কাছে খুবই প্রাঞ্জল, জলের মতোই প্রাঞ্জল। তখন এক বাক্যে তার কাছেও পরিষ্কার। খুব ধবধবে পরিষ্কার না হলেও মেনে নেওয়ার মতো মানানসই হতে বাধা কোথায়? দেখ দেখ, এরোপ্লেনটা কিরকম ডিগবাজি খাচ্ছে, দেখ লিলি। ঘুড়ির মতন অমন লাট খাচ্ছে কেন দাদা? মতলবটা ঠিক বোঝা যাচ্ছে না তো। আর লাট খেতে খেতে বেটপকা সমুদ্রে না পড়ে যায়, তাহলে তাহলেই তাহলে কি হবে? ইয়ে আবার হবে সলিল সমাধি যা হয়ে থাকে। শিশির মহাপুরুষ না হলেও বয়ক্রমের বিচারে এখনও না হতে পারলেও মহাবালক তাকে বলতেই হয়, কেননা সে কেবল দূরদর্শীই নয়, বেশ একটু বাকসন্দেহ বটে। বলতে না বলতে এরোপ্লেনটা উল্টাতে পাল্টাতে একেবারে সমুদ্রের বুকের ওপর এসে খাবি খায়। কিন্তু তার আগেই এবং তার আরোহী খুব সম্ভবত এরোপ্লেন গোলে প্যারাশুট বগলে ফাঁকা হয়ে যাওয়ায় পদার্পণ করেছে। সুবিস্তৃত ছত্রাকার বস্তুটি অবলম্বনে শূন্যমার্গে ঝুলে পড়েছে, আর আকাশ বিদীর্ণ করে আস্তে আস্তে নামতে থাকে সে। শিশির সবিস্ময়ে তাকিয়ে থাকে। প্যারাশুট বাহিনী? প্যারাসুট বাহিনী বলছো কি দাদা? শুধু তো একজন লোক, প্যারাসুট বাহি বলতে পারো বরং। এই যা, লোকটা যে জলে পড়লো দেখছি, ভেবেছিলাম উঠতে উঠতে ডাঙা এসে পড়বে। ডুবে গেল যে লোকটা। এখানে তো আর কেউ নেই, কি মুশকিল দেখতো। তুমি? না না, তুমি না। কেন? আমি আমি কি সাঁতার জানি না? ডুবন্ত লোককে বাঁচাতে পারবো না আমি? সমুদ্রে কখনো সাঁতার কাটোনি তো? যে রাধে সে কি চুল বাঁধে না? এই বলে শিশির মালকোচা তৈরি করে নেয়। দাঁড়া, লোকটাকে কেমন অবলীলাক্রমে উদ্ধার করে নিয়ে আসি, তুই চেয়ে চেয়ে দেখ। শিশির সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে। লিলি চিৎকার করে বাধা দিতে যায়, কিন্তু তার আর আওয়াজ বেরোয় না। সমুদ্রের দিকে শিশির সম্পাদক কাঠের পুতুলের মতো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আর তার দুই চোখে উপকূলের আরেক নোনা জলে ছাপিয়ে ওঠে। শিশির সাঁতরে কোনো রকমে মজ্জমানের কাছাকাছি যেতেই তার হস্তগত করবার আগেই লোকটি শিশিরকে পাকড়ে ফেলে। এ কি, তুমি আবার কে হে? তুমি এখানে কেন? পরিষ্কার বাংলাতেই প্রশ্ন করে সে, এবং দেখা যায় প্যারাশুট বাহিনী নয়, লোকটা প্যারাশুট বাহন। আমাকে বাঁচাতে? কি সর্বনাশ! এক কাজ করো, আমার কাঁধ আঁকড়ে পিঠের সঙ্গে লেপ্টে থাকো। এই বলে সেই লোকটা ডুবান্তরা যেরকম খড়কুটো পাকড়ায়, ঠিক তেমনই সে শিশিরকে নিজের পিঠে জড়িয়ে নেয়, যেমন করে স্নানযাত্রীরা গামছা বেঁধে ফেলে আর কি। উদ্ধার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে শিশির নিজেই উদ্ধৃত হয়ে পড়ে। শিশিরকে পিঠোৎসাত করে লোকটা সাঁতার কেটে তটভূমির দিকে আসতে দেখা যায়। ঢেউয়ের কীরকম জোর দেখছো? আর কি ভীষণ আন্ডার কারেন্ট! আমি না থাকলে এতক্ষণ তলিয়ে কোথায় ভেসে যেতে। লোকটি শিশিরের বোঝা ফেলে শিশিরকে বোঝাতে চায়। শিশির কিন্তু ধন্যবাদ জ্ঞাপনের কোনো কারণ খুঁজে পায় না, কৃতজ্ঞতার কোনো বিজ্ঞাপনও দেয় না। ডাঙায় দাঁড়িয়ে লাফাচ্ছে ওই মেয়েটিকে? আমার বোন। ও আবার তোমাকে উদ্ধার করতে ছুটে আসবে না তো? তাহলে আমি গেছি। আমার তো একটি মাত্রই পিঠ। একমাত্র পিঠ তো কি হয়েছে? শিশির উস্কে ওঠে, তার একটু উষ্মাই হয়। লোকটা নিজের পীঠস্থানের মহত্ব নিয়ে যেরকম বাড়াবাড়ি শুরু করেছে, তাতে ওর পোষকতার চেয়ে সলিল সমাধিও শ্রেয়, ঢের শ্রেয়। পৃষ্ঠে ধারণ করে লোকটা যেন ওর মাথা কিনে নিতে চায়। কে ওকে অমন করে পিঠে ধরতে বলেছিল? একটি তো পিঠ, তাই নিয়ে আমি কজনের দ্বারা উদ্ধার হব? তাও আবার তুমিই এখন গ্রাস করেছ। পরহস্তগত পিঠ নিয়ে কজনের দ্বারা উদ্ধার হওয়া যায় তুমিই বলো। কে আবার তোমাকে উদ্ধার করতে আসছে? বলা যায় না তো, ওই মেয়েটাও যদি আসে। তোমার যখন বোন, পরের জন্য, পরের প্রাণদানের জন্য নিজের প্রাণ দেবার পাতিক ওরও থাকতে পারে। বিচিত্র কি? তাহলে বাপে আমি পারবো না, পেরে উঠবো না। তোমার নিজের পিঠে ওকে স্থান দিতে হবে তাহলে। আগে থেকে আমি বলে রাখছি কিন্তু। শিশির কিছু বলে না, চোটে মোটেও চুপ করে থাকে। উপকার করতে এসে উপকৃত হলে বড় বড় বীররাই বিরক্ত হয়ে যায়। শিশিরেরও বিরক্তি ধরবে, তাতে নতুন কি। আস্তে আস্তে ওরা উপকূলে পৌঁছয়।
ডাঙায় এসে পরস্পরকে নামায়। উফ, এই তোর ভেঙে আর ঢেউ ঠেলে একটা লোককে টেনে নিয়ে আসা কি সোজা? প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ বেরিয়ে যায়। বাপরে বাপ, মানে তোমার দাদার কথাই বলছি, আমাকে উদ্ধার করতে বেচারি হিমশিম খেয়ে গেছে। আমার দাদা ওই রকম, পরের প্রাণদান করতে গিয়ে নিজের প্রাণ দিয়ে ফেলে। তাই তো দেখছি, এরকম দাদা নিয়ে ঘোরাফেরা করা নিরাপদ নয়। নয়ই তো, আরেকটু হলে আমি নিজেই তো জলে পড়ছিলাম। যদিও সাঁতার জানি নে, তবু দাদার প্রাণ বাঁচাতেই ঝাঁপিয়ে পড়তে হতো। বড্ড বেঁচে গেছি দেখছি, মানে তুমি বড্ড বেঁচে গেছো আজ। কথা বলতে বলতে তিনজন শহরের মধ্যে এগোতে থাকে। শিশির খুবই কম কথা বলে। কি করে এরোপ্লেনের কল বিগড়ায়, কবজাগুলো কিছুতেই আর কায়দায় আনা গেল না, সবসময় সমুদ্রগর্ভে তোলবার আগে কিভাবে তিনি বেরিয়ে এসেছেন সেই সব কথা অগ্রাহ্যভাবে বলতে থাকে। কোথা থেকে এসেছেন, কোনখানেই বা তার গন্তব্য, এবং কেনই বা নৈতিক কোণকে এভাবে অগ্রাহ্য করে এই সব অব্রভেদী যাতায়াতে তার কোনো কথাই কিন্তু ভদ্রলোক পারতে দিচ্ছিলেন না। লিলি উচ্চবাচ্য করলেও শিশির কিন্তু উসখুস করতে থাকে। কিন্তু যেভাবেই শুরু হোক না কেন, প্রশ্নপত্র চেপে যাওয়া ভদ্রলোকের অদ্ভুত ক্ষমতা। অবশেষে তারা বেড়াতে বেড়াতে শহরের বড় একটা বাড়ির পাশে এসে পড়ল। বাড়িটার গায়ে সচিত্র এক বিজ্ঞাপন, 10,000 টাকা পুরস্কার দেওয়ার একটা ঘোষণাও জলজল করছিল। শিশির না দেখেই বলল, ক্রসওয়ার্ড পাজল, বুঝেছি। লিলি এগিয়ে যায়। ও দেখে কি হবে, কেউ সলভ করতে পারে না। পারতে গেলে সহজ কথার জায়গায় শক্ত কথা, আর শক্ত কথার জায়গায় সহজ কথা হয়ে যায়। যা করবি ঠিক তার উল্টোটা হবে, আর মনে হচ্ছে উল্টোটাই হচ্ছে ঠিক। বুদ্ধি কাটিয়ে ফের যদি তার উল্টো করতে যাস, দেখবি তার আবার উল্টো হয়ে গেছে। এন্ট্রি মাটি, অনেক টাকা গেছে আমার। এন্ট্রি ফিটাই মাটি, অনেক টাকা গেছে আমার। শিশিরের কাছে স্পষ্ট কথা, শিশির ওসবের দিকে আর ভুলেও ভ্রুক্ষেপ করবে না। অভিজ্ঞতাবান উদাসীন শিশির। ভদ্রলোক কিন্তু একবার চোখ বুলিয়ে এই বিজ্ঞাপনটাকে আড়াল করে দাঁড়ান। হ্যাঁ, এসব পুরস্কার কেবল ঘোষণা করাই সার। কেই বা পাচ্ছে আর কেই বা নিতে যাচ্ছে, কাউকে পেতে দিলে তো। এই বলে ওদের সাথে হনহন করে আরও একটু এগিয়ে চৌমাথায় পৌঁছেই চলতি একখানা ট্যাক্সি থামিয়ে তিনি চট করে উঠে পড়েন এবং ওদের আর একটি কথা না বলে তীরবেগে তিরোহিত হয়ে যান। লোকটির আকস্মিক অন্তর্ধানে শিশির একটু বিস্মিতই হয়। চলো না দাদা, দেখে আসি পাজলটা, পারা যায় কিনা দেখা যাক। বর্মার ক্রুসওয়ার্ড হয়তো অত শক্ত হবে না। তোর বাড়ি টাকার লোক, পাবি নে। তবুও বলছি নে, আমার অনেক টাকা ওরা মেরে দিয়েছে ওই ক্রসওয়ার্ডরা। শিশিরা লিলি সেই বাড়িটার পাশে ফিরে আসে। বিজ্ঞাপনের দিকে তারা আবার নজর দেয়। সেখানে লেখা রয়েছে, নগদ 10,000 টাকা পুরস্কার। হংকংয়ের জেল থেকে কিছুদিন পূর্বে পলাতক দুর্ধর্ষ বাঙালি দস্যু বক্রেশ্বর আইচ, যে তাকে ধরিয়ে দিতে পারবে তার জন্য রয়েছে নগদ 10,000 টাকা। সেই বিজ্ঞাপনের সঙ্গে লাগানো রয়েছে একটি ফটো। সমুদ্রগর্ভ থেকে সদর্থিত ওই ভদ্রলোকের সঙ্গে ভয়ঙ্কর মিল, বেধড়ক মিল যাকে বলে। বাড়ি ফেরার পথে শিশির চুইংগাম কেনে, গোটা কতক নিজের এবং লিলির মুখে অর্পণ করে বাকিগুলো রেখে দেয়। আমার পায়ে লাগানো যাবে এগুলো। কেন পায়ে? কেন মুখ থাকতে পায়ে? আন্দাজ কর দেখি, বুঝবো তোর বুদ্ধি। মামা বুঝি ফের আবার ভূপর্যটনে বার হবে মনে করছো, তাই চুইনগাম মামার পায়ে লাগিয়ে তাকে আটকে রাখতে চাও? তোর মাথা কিচ্ছু মাথা নেই, তুই একটা গাধা। মুখে লাগালেও মানে বুঝতুম। পাছে মামা প্ল্যানের খবর আর কারো কাছে ফাঁস করে দেন, সেই কারণে মামার মুখ বন্ধ করার মতলবে। মোটেই না। কেন চুইনগাম কিনলাম বলি, মামা নিশ্চয়ই এতক্ষণ মাথা খাটিয়ে প্ল্যানটার রহস্যভেদ করেছে কি? নিশ্চয়ই। আর আমি মামার পা খাটিয়ে তার সমস্ত জেনে নেব। পা খাটিয়ে? মামার পা? এই চুইংগাম এখনই গিয়ে মামার যাবতীয় জুতো আর স্লিপারের তলায় ভালো করে এঁটে দেব। তাদেরই একজোড়াকে পায়ে দিয়ে তো মামা সেই গুপ্তধনের সন্ধানে বেরোবে। যে ঘরের ভিতর দিয়েই যাক না কেন, মামার প্রতি পদক্ষেপে মাটিতে চুইংগামের চিহ্ন থেকে যাবে। চুইংগামটা তো সহজ পাত্র নয়। লিলি অবাক হয় দাদার বুদ্ধির বহর দেখে। তার মুখ দিয়ে কথা সরে না। বাড়িতে ফিরে লিলি ও শিশির জুতোদের খবর নিতে যাবে, এমন সময় মামার রুদ্ধ ঘরের ভেতর থেকে ভয়ঙ্কর শোরগোল শুনতে পায়। তুমি তাহলে এই বাড়ি আমাকে ছেড়ে দিতে রাজি নও? অপরিচিত কণ্ঠের বাজখাই আওয়াজ। না, কিছুতেই না। ভেবে দেখো আমি কত দূর থেকে এসেছি, কীরকম বিপদ ঘরে নিয়ে, প্রাণ তুচ্ছ করে।
আমার বয়েই গেল। এ বাড়ি হাতে রেখে তুমি কি করবে? পুরনো পচা বাড়ি, এর ভাড়াটেও পাবে না কোনো দিন। এর ইট কাঠ কড়ি বর্গারই বা কত দাম হবে? যদি যাও উচিত মূল্যের বেশি দিয়েও আমি এটা কিনে নিতে পারি। হ্যাঁ, এই বাড়ি আমি বেচতে গেছি কি না, এ বাড়ির দাম আমার জানা আছে। তোমাকে আর বেশি করে আমায় জানাতে হবে না। বুঝেছি। এই বাড়ির কোনোখানে গুপ্তধন লুকানো আছে। তুমি ভেবেছো বোধহয়। যদি লুকোনোও থাকে, কোনো দিন তুমি তার সন্ধান পাবে না, তার প্ল্যানও খুঁজে পাবে না কোনো দিন। সারা জন্ম খুঁজলেও তোমার হাদা বুদ্ধির কর্ম নয়। পাবো কি পাবো না, পেয়েছি কি পাইনি সে আমি বুঝবো। তোমাকে বলতে গেছি আর কি, কি আমার গুরু ঠাকুর এলেন। বটে, এই কথা? আচ্ছা, আমিও দেখে নেব। যদি না দেখে নিই তাহলে আমার নাম। বলতে বলতে ঝাঁচালো গলায় ভদ্রলোক দরজা খুলে তীরবেগে বেরিয়ে যান। শিশির ও লিলি সিঁড়ির আড়াল করে মুখ বাড়িয়ে দেখে, সবিস্ময়ে তাকিয়ে দেখে। তর্জন গর্জনকারী সেই নবাগতটি আর কেউই নন, তাদের সদ্য পরিচিত শ্রীমান বক্কেশ্বর আইচ। সারাদিন শিশির ও লিলি ওত পেতে থাকে। মামা সবকটা জুতোর পরিচর্যা সেরে মামাসুলভ গতিবিধির মাঝখানে এখানে ওখানে মামার যাত্রাপথে সর্বত্র প্রলোভনজনক করে ছড়িয়ে রেখে দেয়। সারাক্ষণ মামার জুতোর উপর নজর রেখে বিকেলের দিকে বাড়ির সামনে রাস্তা দিয়ে পাঁপড় ভাজাওয়ালা ফিরে যাচ্ছে দেখে কেনার লোভ দমন করতে না পেরে শিশির আর লিলি দৌড়ে গেছে এবং পাঁপড় মুখে দিয়ে দৌড়ে এসেছে। আর এর মধ্যেই ফিরে দেখে মামার নেই। মামার দরজা ফাঁক, মামার ঘর খালি। কোথায় গেল মামা? জানাশোনার সমস্ত ঘর আতিপাতি করে খোঁজা হলো, কোথাও মামা নেই। নিশ্চয়ই তবে তাহলে সেই রত্নসংকুল গুপ্তকক্ষেই মামা বিরাজ করছে এখন। তখনই মামার 32 জোড়া জুতোর হিসেব নেওয়া হলো। গোনাগুনতি করে সব মিলিয়ে দেখা গেল ঠিক একজোড়া কমই বটে। মামার পায়ে পায়ে মামার সাথে সাথে উধাও হয়ে গেছে সেই মানিক জোর। এইবার চুইংগামের চাকচিক্য লক্ষ্য করে অন্বেষণের পালা। শিশির বিচক্ষণ গোয়েন্দার মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর খানিক এগোয়। লিলি যায় তার পেছন পেছন। দাদা যা করতে বলে তাই করে। লিলির চোখ বড় বড়, নিঃশ্বাস রুদ্ধ, আর বুকের মধ্যে ঠিপঠিপুনি। এঘর ওঘর পেরিয়ে লম্বা ঘর, চওড়া ঘর, গোলঘর অতিক্রম করে একফালি ঘরের 3 কোণা ঘর, তেরচা ঘর, দুবার উপরে ওঠে এবং দুবার নিচে নেমে অবশেষে সোদা গন্ধওয়ালা একটা গুদাম ঘরের ভেতর পোড়োঝোড়ো চামচিকিওয়ালা একটা ঘরের মধ্যে নেপথ্যে চুইনগাম লাঞ্ছিত পদচিহ্নের অনুযোগ করে ওরা উত্তীর্ণ হলো। নেপথ্য থেকেই জরাজীর্ণ জানালার আনাজ কানাজ পর্যন্ত তারা উকি মেরে দেখল। এক হাতে টর্চ আর আর এক হাতে সেই প্ল্যানখানা নিয়ে সেই গুদামঘরের দেওয়ালে কি যেন খোঁজাখুঁজি করছেন মামা। কি খুঁজছেন বুঝতে দেরি হয় না শিশিরদের। ওরই মধ্যে কোনো একটা অর্থপূর্ণ দেরাজের অন্তর্গত হয়ে একাকার হয়ে ছড়ানো করছে তারই আবিষ্কার করা মামার অধ্যাবসায়। শিশির আর লিলি পা টিপে টিপে গুদাম ঘরের মধ্যে শুধোয়। খুট করে একটু আওয়াজ হয়, অমনি তীব্র টর্চের আলো এসে ওদের মুখের ওপর পড়ে, আছাড় খায়। কে কে ওখানে? মামার ক্ষণক্ষণে গলার ভেতর থেকে ধারালো প্রশ্ন আসে। মামার পকেট থেকে ঝকঝকে পিস্তল বার হয়। আমরা মামা। কে কে তোমরা? আমরা তোমার ভাগ্নে। ভাগ নেবার বাগানে আমার? তারপর হাসি কমিয়ে টর্চের আলোয় উন্মুক্ত পিস্তল মামা এগিয়ে আসতে থাকেন। তার 2 চোখে তখন পৈশাচিক উল্লাস। সোজা হয়ে দাঁড়া, ঠিকঠাক হয়ে থাক। আমি একটার পরে একটাকে সাবার করব। পিস্তলটা আজই কিনেছি, কোনো কাজের কিনা এটা তাও তো পরীক্ষা করাটা দরকার। আর একটা কই, আর একজন গেল কোথায়? দুটোকেই একসঙ্গে খতম করব। কোনো ওজোর আপত্তি শুনবো না, কিচ্ছু না। এই সময় এক অভাবনীয় ঘটনা ঘটে যায়। অভাবিত এবং অভাবনীয় কাণ্ডটা যে ঠিক এই সময় ঘটবে তার আশ্চর্য কি। ওইসব কাণ্ডরা তো ওত পেতে এই ধরনেরই জুত খোঁজে। গুদামঘরের পশ্চাৎ দিক থেকে আর একটা প্রবলতর টর্চ মামার পিঠের উপর এসে পড়ায় মামা পশ্চাতে এসে সহজে যেন একটা ধাক্কা লাগায়। এ ধার থেকে আবার কে? মামার অগ্রপশ্চাৎ লোপ পায়। মামা কোন দিকে ফিরবেন, কোথায় সামলাবেন স্থির করতে পারে না। সামনে থেকে আসে হুকুম এবং ছো করে প্ল্যানটা কেড়ে নিয়ে এসে গায়েব হয়ে যায়। তিনি আর কেউই নন, বক্কেশ্বর আইচ। বক্কেশ্বর টর্চটাও কেড়ে নেন বজ্রেশ্বরের হাত থেকে। আর ওপরে মামা আছে, দেখছিস তো লিলি? ভগবানও আছেন দাদা। মামারা আরো কত ভয়ানক ভেবে দেখ। হ্যাঁ, ভগবানকে আর থাকতে হতো না, তাহলে একটু হলেই গুলির চোটে এফোর ওপর হয়ে যেতে হতো।
মামা যেমন করে রিভলভার তুলেছিল, ভাগ্যিস ওই অন্য মামার স্কোয়ার রুটে এসে পড়লো তাই রক্ষে। লোকটা একটা জলজান্ত বিভীষিকা, তাই না দাদা? বিভীষিকা? বিভীষিকা কেন? একটু বিভীষিকা নয়, অন্তত আমার কাছে তো নয়। তবে হ্যাঁ, জল জ্যান্ত তো বটেই। আমি তো আজ সকালে ওকে জল থেকে জ্যান্ত করেছি। তোমার একটুও ভয় করেনি? একটুও না। তবে কাঁপছিলে কেন অমন করে? আমি কাঁপছিলুম? আমি না, তুই। আমার তো হাত পা কাঁপছিল, হাত পা কেবল। তাহলেই হলো। তুমি যদি আমার পেছন থেকে আঁকড়ে ধরে অমন করে কাঁপতে থাকো, তুমি হও আর তোমার হাত পায়ে হোক, তখন না কেঁপে আমি কি করি? ভাগ্যিস তুমি কাঁপতে কাঁপতে পড়ে যাওনি, তাহলেই হয়েছিল আর কি। আমাকেও চিৎপাত হতে হতো সেই সঙ্গে। লিলির যে অনিবার্য অধোগতি ঘটতে পারত অথচ ঘটেনি, তার জন্য লিলিকে দায় করা লিলির রাগ হয়ে যায়। যা ঘটেনি তার জন্য সে কি কৈফত দেবে? সে চুপ করে থাকে। তো যাই বল, গুলি টুলি চল চালানোর সময় অত কাছাকাছি থাকা ভালো নয়। আর এমন করে আমার পিঠ লেপটে এক হয়ে থাকাটা তো ঠিক হয়নি। আমার আড়ালে একটু দূরে গিয়ে দাঁড়ালেই ভালো হতো। লিলি কিছুই বলে না, তার অভিমান হয়ে যায়। তার কি দোষ? সে কি গায়ে পড়ে দাদার পৃষ্ঠপোষকতা করতে গিয়েছিল? দাদাই তো তাকে আড়াল করে নিজের পৃষ্ঠ রক্ষা করেছিলেন। সে কথা ওর এখন মনে পড়ছে না? বারে, যেমন পিঠ আঁকড়ে দাঁড়িয়েছিলি, গুলি ছুড়লে মজাটা টের পেতে। গুলি আমাকে ভেদ করে তোর ভেতরে গিয়ে সেদুত। গুলিদের কি ভেদাভেদ জ্ঞান আছে? সোজা ফুড়ে এসপার ওসপার হয়ে বেরিয়ে যেত। যেত যেত লিলির যেত, দাদার কি? উনি সামনে দাঁড়িয়ে থেকে গুলির যাতায়াতে কতটা বাধা সৃষ্টি করেছেন শুনি। নেহাচ্ছে জলজান্ত বিভীষিকাটা ঠিক সময়ে এসে পড়ল বলে তাই না। হঠাৎ তাদের মামার আর্তনাদ। বক্রেশ্বর আইজ ব্রজনাথ বড়ুয়ার হাত থেকে পিস্তল, প্ল্যান এবং পরিশেষে টর্চটা পর্যন্ত কেড়ে নিয়ে পলায়ন করবার পর এতক্ষণ পরে তার সম্বিত ফিরে আসে। তিনি উচ্চস্বরে হায় হায় করে ওঠেন। যাক, মামার কিছু হয়নি, বাঁচা গেল। তখন ধরে মামার কোনো সাড়া না পেয়ে ভাবছিলুম আমাকে বুঝি সাবার করে দিয়েছে। কিন্তু এতক্ষণ প্রত্যক্ষ না দেখলেও স্পষ্ট বোঝা যাচ্ছে মামাকে। একেবারে না মেরে ফেলতে পারলেও মামাকে নিয়েও তো পিঠ টান দিতে পারতো লোকটা। হ্যাঁ, মামা যা একটা বহুমূল্য একটি রত্ন, কিন্তু লোকটা নিজের পিঠের ওপরে টান আছে বলে মামাকে নিয়ে পিঠ টান দেয়নি। এটা মামার বোঝা তো বড় কম নয়। একবার পিঠে করে নিয়ে দেখ না। তার কাছে তো ভগবানের বোঝা। মামা সেই লোকটার ভাগ্নেই তো। মামার কাতরোক্তি বেড়েই চলে। শিশির তাকে হাঁক দেয়। মামা, ও মামা। আর মামা, তোদের জন্যই আমার এই সর্বনাশ আজ। আমাদের জন্য? আমাদের জন্য কেন? একদিকে তোরা ভাগ্নে আর ভাগ্নেরা, আর একদিকে মামা, সাক্ষাৎ মামা, সর্বস্ব নেবার মামা। দুদিকেই ভারী পাল্লা, কোন দিকে আমি সামলাই? তা আমরা আমরা কি করলাম? তোরা আর কি করবি? কিছুই করতে পারলি না। মামাই সর্বস্ব করে চলে গেল। বাঘ এসে পড়লে বেড়ালরা কি কিছু করতে পারে? বেড়ালদের সুবিধা করতে দেবে বাঘরাই সে পাত্র নয়। বেড়ালদের সুবিধা করতে দেবে বাঘরা সে পাত্র নয়। তারা নিজেরাই সব সাবড়ে দিয়ে যায়, বিড়ালদের জন্য সিটে ফোঁটাও রাখে না। তাহলে আমাদের কি দোষ? তোদের আর দোষ কি? টর্চ ফর্চ কিছু আছে সঙ্গে? কিচ্ছু না। তবেই হয়েছে। এই অন্ধকারের গর্ভ থেকে কি করে আমরা বেরোবো? পিস্তল টিস্তল আছে? তাও নেই। পিস্তল নেই, টর্চ নেই। বাসারা এসেছেন গুপ্তধনের সন্ধানে। ঢাল নেই, তরোয়াল নেই। নিধিরাম সর্দার গুপ্তধন নেবে, আবদার দেখো। সেই সূচিবেদ্য অন্ধকারের মধ্যেই আস্পর্ধার সেই জাজল্যমান দৃষ্টান্ত দুটিকে আদেশ করে তিনি দেখাতে চান বটে, কিন্তু তিনি নিজে দেখতে পান না। কেন? পিস্তল না থাকলে কি হয়? পিস্তল থাকলে কি হতো মামা? চামচিকেরাই অন্ধকারের মধ্যে কিরকম ফরফর করতে দেখছিস নে? না দেখলেও শুনতে তো পাচ্ছিস। গায়ে মুখে এসে ঝাপটা লাগলেই হলো। পিস্তল থাকলে এক্ষুনি ওদের ফরফরানি বন্ধ করে দিত। একটা আওয়াজ করলেই ব্যাস, গুরুম শুনলেই দূর দূর করে পালিয়ে যেত সব। দিক বিদিকে উধাও হয়ে যেত। গুডুমকে ভয় করে সবাই। ওর নাম আক্কেল গুডুম। জানিস তো লিলি, ওরা ভারী চুল ছেটে নেয়, ওই চামচিকেরা। মাথায় এসে ঝাপটালেই বুঝবি খানিকটা চুল খুবলে নিয়ে গেছে। লিলি স্বতন্ত্র হয়ে ওঠে, মাথায় হাত দিয়ে নিজের কেশদাম রক্ষা করার চেষ্টা করে। খুবলে নিলেই হলো আর কি, চুলের কি আর কোনো দাম নেই?
আঙুল ঢাকা দিয়ে চুল বাঁচিয়ে মিলি মামার বিশাল বগলের তলায় মাথা বাঁচাতে চায়। এই অন্ধকারে ওই চক্রাকারে উড়ন্তদের হাত থেকে আত্মরক্ষা করবার এছাড়া আর কী বা উপায় রয়েছে? এখান থেকে বেরোবার চেষ্টা করা যাক। এসো মামা। কিন্তু দরজাটা কোন দিকে তোমার মনে আছে? আরে তাই যদি মনে থাকবে তাহলে তো কোন কালে বেরিয়ে পড়তুম, তোদের জন্য অপেক্ষা করতুম নাকি? 1 মিনিটের জন্য দাঁড়াতুম না তাহলে? এই বিচ্ছিরি অন্ধকারে ব্যবসা গন্ধের মধ্যে কি 1 মিনিটও দাঁড়ানো যায়? কোনো ভদ্রলোক কি দাঁড়াতে পারে? কেন তোদের মনে নেই? তোরা তো এইমাত্র এলি, পথে দেখে আসিসনি, এর মধ্যেই ভুলে মেরেছিস দেখছি। এই মেমোরি নিয়ে কি করে যে তোরা পরীক্ষায় পাশ করবি আমি তাই ভাবছি। আমরা কি আর পথ দেখে এসেছি? আমি তো চুইংগামের চিহ্ন দেখতে দেখতে এসেছি। আর আমি তো দাদাকে দেখতে দেখতে এসেছি। মাথা কিনে নিয়েছো, এই জন্যেই বলে যে জম জামাই ভাগনা 3 না হয় আপনা। মিথ্যে কথা বলে কি? ভেবে দেখলে 3টেই অপদার্থ। বারে, তোমার নিজের বাড়ি, এই ঘর দোর রাস্তা সমস্ত তোমার মুখস্থ। তাই তোমার নিজের যখন মনে নেই তখন আমরা তো আজকের ছেলে, আজকেই তো এই বাড়িতে পা দিল, আমাদের মনে থাকবে? আমার কি করে থাকে শুনি? এই ঘোরালো ঘরটা এই বাড়ির ভেতরেই ছিল, তাই আমি জানতাম না। প্ল্যান দেখে দেখে তো এলাম। তারপর যখন এক মনে গুপ্তস্থান খুঁজে বার করছি তখন তোরা এসে গোলমালটা বাঁধালি। তখন হয়তো পথের একটা আন্দাজ ছিল, তারপর সেই হতভাগা মামাটা এসে সব গুলিয়ে দিল। কবার এগুলাম কবার পিছুলাম, কতবার ঘুরপাক খেয়েছি, কিছু কি সাই মনে আছে? তারপরে এখন তো ঘুটঘুটে অন্ধকার। মামাটা আবার এমন ব্যাককেলে যে টর্চটা পর্যন্ত কেড়ে নিয়ে গেছে, প্ল্যানটাও সারেনি। প্ল্যান নিলি, বেশ করলি। টর্চটা আবার নিতে গেলি কেন? আমরা অন্ধকারে বেরোবো কি করে সে হুঁশ নেই? মামারা এমনই বটে। সেই জন্য তুমি আফসোস করো না মামা, ওর খপর থেকে তোমার প্ল্যান আমি উদ্ধার করে আনবো, তোমায় এনে দেবো, তুমি দেখে নিও। দুঃখ করো না তুমি, তোমার একবার ওর দেখা পেলেই হলো। কিন্তু যাই বলো মামা, তোমার মামাটি গ্র্যান্ড। গ্র্যান্ড? কেন গ্র্যান্ড কেন? কিসের জন্য গ্র্যান্ড শুনি? আমার মামা তো এমনিতেই গ্র্যান্ড মামা, তাই নয় কি? না থেকেই তো গ্র্যান্ড। আমার বাবা যেমন গ্র্যান্ডফাদার। মামারা কখনো গ্র্যান্ড হয় না। মামারা মামা হলেও ভারী বদ হচ্ছে এই মামারা। ভাগ্নেদের সে কোনো অংশে কিছু কম খারাপ নয়। মামার এই ব্যাখ্যানও বরঞ্চ সহ্য হয়, কিন্তু চামচেকেদের ঝড়ঝাপটার কতক্ষণ সওয়া যায়? শিশির অস্থির হয়ে উঠল। যে করেই হোক এই অন্ধকারের চক্রব্যূহ থেকে তাকে বার হতেই হবে। এই মুক্তি অভিযানে সে নেতৃত্ব পদ দেয়, লিলি তার অনুগামী হয় এবং মামাও শোক সম্বরণ করে তার পিছু নিতে দ্বিধাবোধ করেন না। কিন্তু দরজা যে কোন ধারটায় তার হদিশ পাওয়া দেয়। কোন ধাক্কা খেয়ে ইঁদুরের মতো তারা তাড়িত হয়। দেওয়ালের দ্বারা প্রতারিত হয়ে অবশেষে একধারে উঁচু শান বাঁধানো একটু জায়গা পেয়ে হতাশ ক্লান্ত হয়ে বসে পড়ে ওরা। শিশির দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, গোলক দাদা থেকে আজকে আর বার হওয়া যাবে না, রাত্রের মতো এখানে থাকতে হবে দেখছি। তোমাদের পাল্লায় যখন পড়েছি তখন যে এই দশাটা হবে আমি আগে থেকেই জানতাম। জায়গাটা একটু উঁচু রয়েছে, সান বাঁধানো আবার, ইঁদুররা এত দূর উঠতে পারবে না আমার ধারণা। আয় লিলি, শুয়ে পড়া যাক, তা গড়িয়ে জিরিয়ে নেওয়া যাক একটু। আমার চোখ জড়িয়ে আসছে দাদা। ঘুমোতে পারিস, আমি পাহারায় জেগে থাকলাম। মামা, তুমি একটু ঘুমিয়ে নিতে পারো, কোনো ভয় নেই। হ্যাঁ, ভয় তো আমি কাঠ হয়ে রয়েছি, তার বলতে। বলতে বলতে মামা লম্বা হয়ে পড়েন। একটু পরে নাক ডাকতে থাকে। লিলিরও নিঃশ্বাস ভারী হয়ে আসে। শিশিরের চোখে ঘুম আসে না। শুয়ে শুয়ে জেগে জেগে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত সমস্ত ঘটনাটা আগাগোড়া সে ভেবে চলে, প্ল্যান উদ্ধার থেকে প্ল্যান হারানো পর্যন্ত। আর সেই জলজয়ন্ত লোকটার অদ্ভুত সব কাণ্ড কারখানা, থানার গায়ে লটকানো সেই পুরস্কার ঘোষণার নোটিশ, একটার পর একটা সমস্ত তার মানসপটে উদিত হতে থাকে। পকেট থেকে বার করে মাঝে মধ্যে চুইনগাম মুখস্থ করে আর কি করে সেই দুর্ধর্ষ বক্রেশ্বর আইচের কাছ থেকে প্ল্যানটা পুনরুদ্ধার করবে সেই নিয়ে সে মাথা ঘামায়। অনেকক্ষণ পরে হঠাৎ একটু খুটখুট, ইঁদুররাই হয়তো। শিশির আমল দেয় না, কিন্তু একটু পরে আবার সেই খটখট। শিশিরকে উঠে বসতে হয়। ইঁদুরের খটখট তো এত জোরে হওয়ার কথা নয়, অন্য কোনো খটখটানি হবে হয়তো।
ভূত এলো নাকি? শিশির সবাই অন্ধকারের চারিদিকে প্রবল ধারালো দৃষ্টি চালাতে থাকে। এদারোতার থেকে অন্ধকার ফুঁড়ে কালো কালো ছায়ামূর্তিরা উকিঝুঁকি মারবে। হয়তো কঙ্কালদেহীরা দেহি করে এগিয়ে আসবে। পুনঃ তাদের হিহি শব্দে পুনঃ তাদের হিহি হাসি শুনতে হবে। এইরকমই প্রতি মুহূর্তে সে প্রত্যাশা করে, কিন্তু না, সেরকম কিছুই দেখা যায় না। অবশ্য একটু আগে সে তন্দ্রার ঘোরে 3টি নরকঙ্কালকে করমর্দনের অভিপ্রায়ে এগিয়ে আসতে দেখেছিল, কিন্তু চটকা ভেঙে যেতেই চোখ মেলে দেখে সবই ফাঁকা, সব ফাঁকা, কোথাও কিচ্ছু নেই। এবারও দেখলো কোথাও কিছু নেই, কিন্তু তথাপি সেই খুটখুটনি যেন বেড়েই চলেছে ক্রমশ। হঠাৎ করে সে দূরে একটু আলো দেখতে পায়। শিশিরের কৌতূহল এবার তার ভয়কেও ছাপিয়ে ওঠে। আলোর হাতে এ আবার কিরকম ভূত রে বাবা? ভূত কিংবা ভূতের ছদ্মবেশে অন্য কোনো গুপ্তরত্ন সন্ধানী? শিশির মুখের চুইনগামটা বার করে ছায়ামূর্তিটির দিকে ছুঁড়ে মারে এবং গায়ে লাগতে ছায়ামূর্তিটা চেঁচিয়ে ওঠে। ছায়ামূর্তিটি ভারী বিব্রত হয়ে পড়ে। এগুলোও গায়ে লাগে, পিছলেও গায়ে লাগে, কি করবে ভেবে পায় না। তার উপরে যা চটচট করে ছাড়ানোও যায় না। ভারী মুশকিলে পড়ে যায় বেচারি। অথচ কোত্থেকে এই শব্দে চট এসে পড়ছে কিছুই বুঝতে পারে না। যেখানেই পা ফেলে চুইনগামে পা আটকায়। পা তোলায় এবং তুলে পুনরায় ফেলা দুরূহ হয়ে পড়ে। যেদিকেই এগোয় পা আটকাতে চলে। অগত্যা এক পা তুলে ছায়ামূর্তিটি খানিকক্ষণ ভাবে, তারপর সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, বুঝেছি, এ হচ্ছে জকের ধন। জকেরা সব আগলাচ্ছে একে। রাত্রিবেলা ওদের চোখের সামনে থেকে এচিস বাগানো যাবে না। যখন নাকে লেগেছে তখন আর নাক নিয়ে পালানো যাক। এই বলে আরও আক্রমণের অপেক্ষা না করে দুপদাপ করে অন্ধকারের মধ্যেই সে চোঁচো করে দৌড় মারে। শিশির যেরকম আশা করেছিল ঠিক তাই ঘটে গেল। রাতারাতি এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। এরকম দৈব সহায় না থাকলে বড় বড় ডিটেকটিভকেও হিমশিম খেয়ে যেতে হয়। এই জাতীয় আশ্চর্য যোগাযোগ ঘটে বলেই শার্লক হোমস, রবার্ট ব্লেক, শিশির প্রভৃতি গোয়েন্দারা সুবিধা করে নেয়। পদে পদে বিপদ হানা দিয়েও কিছু করতে পারে না। বাধা পেয়েও শেষমেশ তারা কার্যোদ্ধার করে বসে। স্বয়ং প্রকৃতি ওই বদমাইশদের বিরুদ্ধে। ওদের নিজেদের প্রকৃতি নয়, বাইরের বিশ্ব প্রকৃতির কথা বলা হয়েছে এখানে। তাই ইতিমধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে এবং শিশির অন্ধকার বুহ থেকে বার হওয়ার মাত্রই দেখতে পেল, হ্যাঁ, যেমনটি তার প্রত্যাশা ছিল তাই বটে। বৃষ্টি হয়েছে এবং তার ফলে ভেজার মাটির ওপর বেশ গভীর হয়ে গিয়েছে কারো পায়ের দাগ। পৃথিবীর ছোট বড় মেজো সেজো সব ডিটেকটিভই যে সুবিধা পেয়েছে, বরাবরই পেয়ে আসছে। শিশিরও তার উপরে নির্ভরতা পোষণ করে থাকে। বিশেষ অন্যায় কিছু করেনি এবং প্রকৃতিও যদি তার উপযুক্ত করে থাকে তাহলে অন্যায় কিছুই হয় না। এ স্থলে প্রকৃতি শিশিরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, প্রকৃতি বিরুদ্ধ আচরণও করেনি কিছু, এবং সেটা পায়ের দাগ। মোটা মোটা পায়ের গোতা গোতা ছাপ চলে গেছে তাদের বাড়ির আনাজ পেরিয়ে, পাশের বাগানের কাঁচ ঘেঁষে। সেই দাগরাজি পথে সেই দাগি পৃষ্ঠাটি বরাবর চলে গেছে। কোথায় চলে গেছে সেটা তো এখন শিশিরের আবিষ্কার্য, তাছাড়ার উপায় কি? শিশির মাথা নেড়ে মুখ তুলে মামাকে জানিয়েছে, সালাতে যে এসেছিল সে তোমার মামাই বটে। তোমার মামা ছাড়া আর কেউ নেই মামা। বাহ, মামাই তো, মামা ছাড়া আবার কে হতে যাবে? মামাই তো আমার হাত থেকে ছিনিয়ে নিলেন প্ল্যানটা, নাইলে তো আর কোনো মেয়ে আর সাধ্য ছিল না। তারপরেও ফের আবার এসেছিল যে। ফের আবার কে আসবে? ফের কেন আসতে যাবে শুনি? প্ল্যান তো সে আগেই নিয়ে গেছে, এই হাত থেকে হাতিয়ে নিয়ে ভেগেছে। তবে এবার তুমি নিশ্চিন্ত হতে পারো মামা। আর 24 ঘন্টার মধ্যে তোমার প্ল্যান যদি না আমি উদ্ধার করে আনি তো কি বলছি, সন্ধ্যের মধ্যে এনে দিচ্ছি তোমায়। সে প্ল্যান আর উদ্ধার করতে হয় না। আমার মামাকে তুই তো চিনিস না, চিনি আমি। মামাদের খপ্পর থেকে জিনিস বাগানো সহজ নয়। মামার মামা সে আরো বড় কঠিন ঠাঁই রে। বলে আমি যাই সে আনা, তাই পেরে উঠলুম না, পেয়েও হারালুম। আর তুই তো কালকের ছেলে, সামান্য ভাগ্নের ভাগ্নে মাত্র, তুই পারবি? হ্যাঁ, থাকতো যদি আমার মামা পারতো সে, কিন্তু সে কোথায়? পারি কি না পারি দেখে নিও। লীলকে সাথে নিয়ে আমি পা বাড়াচ্ছি। উদাহরণস্বরূপ তখন শিশির পাড়ি দেয়। মামার বাড়ির প্রাতরসের জন্য প্রতীক্ষাও করে না। মাতুলারের পাশ ধরে বাগানের ধার ঘেঁষে ভিজে মাটির পিঠে তাজা পায়ের দাগ লক্ষ্য করে শিশিরেরা এগিয়ে চলে।
আরও কত সব বাড়ির গা ঘেঁষে কতখানি পথ বেয়ে আর একটা বাগানের ভেতর দিয়ে অনেক দূর চলে যায় ওরা। যেতে যেতে ওরা শহরের সীমান্ত প্রান্তে গিয়ে পৌঁছয় এবং তখন ওদের চোখে পড়ে সেই পায়ের দাগ। সেই শ্রীপাদ পদ্মরেখা আরও দূরে চলে গিয়েছে। যাক, তাতে ওদের কোনো দুঃখ নেই, কেবল চিহ্ন রেখে গেলেই হলো। পথে একটা রেস্তোরাঁর সামান্য কিছু ওরা খেয়ে নিয়েছে। এখন পদচিহ্নের পথ ধরে ওরা পদাঙ্ক অনুসরণ করে। যদি পৃথিবীর অপর প্রান্তে যেতে হয় তাতেও কিন্তু ওদের কোনো আপত্তি নেই। এই ধারটায় ভারী ছাগলের আমদানি দেখা যাচ্ছে। আমরা শহরের বাইরে এসে পড়েছি দাদা। কিরকম মেঠো মেঠো এর ধারটা দেখছো না? হ্যাঁ, মাঠে নিয়ে যাচ্ছে ছাগলদের চড়াতে। একটু তাড়াতাড়ি পা চালিয়ে চ। আমরা পেরোবার আগে ওরা যদি আবার এসে পড়ে তাহলে পায়ের দাগে দফা রফা সব ওরা নিজেদের পায়ের খুঁড়ে কামিয়ে দিয়ে যাবে। ও বাবা, কত ছাগল! 100-200 হাজারের কম না। চ চ। কিন্তু বলতে বলতে ছাগলের পাল এসে পড়ল। বাজারের মাঠ থেকে রাস্তা ডিঙিয়ে ডান দিকের মাঠে গিয়ে পড়ল তারা। এই পাড়াপাড়ের মুখে ছাগল দ্বিধাগ্রস্ত না হয়ে মাঠে না নেমে রাস্তার দুদিকে রওনা হতে চেষ্টা করলো। তবে পায়ের দাগটি ততক্ষণে গায়েব হয়েছে। শিশির আফসোস করে বলে, দেখলি তো সব পণ্ড, কোথায় আর পায়ের দাগ? বেবাক চারধারে খুর বোলানো। পায়ের দাগ যখন নেই তখন ঘুরে লাভ নেই। কোনো সত্যিকারের ডিটেকটিভ এমন বাজে কাজ করে না। চ, ফেরা যাক। কিন্তু মামাকে মুখ দেখাবো কি করে তাই আমি ভাবছি। সামনের ওই ছোট বাড়িটায় গিয়ে জল চাও যাও। খুব দূরে বোধহয় নয়। খুব দূর বোধহয় না হলেও ছোট্ট বাড়িটায় একটু দূরেই। ওধারে পাহাড়ের ঢালু থেকে আস্তে আস্তে উঠে গিয়েছে। সেই জন্য আপাত দৃষ্টিতে যতটা মনোরম আর সন্নিকট বলে মনে হয়, আসলে বাড়িটা ততটা কাছাকাছি নয়। উপত্যকা উঠে চড়াই বেয়ে বাড়ির নিকটে গিয়ে পৌঁছয় ওরা। সটান ভেতরে গিয়ে চড়াও হয়, কিন্তু বাড়ির মধ্যে কোথাও টু শব্দটি নেই। জনপ্রাণী আছে বলে মনে হয় না ওদের। পা টিপে টিপে ওরা এগোয়, একটু ভয়ে ভয়েই এগোয়। হঠাৎ একটি চাপা কণ্ঠ ওদের কানে আসে। পিস্তলগুলি গুলি ভরে নিয়েছে তো? একটা আধ বোঝা জানলার ধারে ওরা ঘেঁষে দাঁড়ায়। দেওয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। গড়াদের ফাঁক দিয়ে স্বতন্ত্র দৃষ্টি বাড়িয়ে ভেতরের দিকে উকি মেরে দেখে। চৌকোনায় একটি টেবিলকে ঘিরে জনাপাচেক ভীষণ চেহারার মানুষ। টেবিলের উপর ছড়ানো কি একটা কাগজের উপর ব্যগ্র হয়ে ঝুঁকে পড়েছে। সেই পঞ্চপাণ্ডবের একজনকেই মাত্র চেনা। তিনি হচ্ছেন আর কেউই নন, তাদের সেই গ্র্যান্ড মামা। টেবিলের উপর শায়িত একখানা কাগজ ছাড়া আর কিছুই নয়। দূর থেকে কটাক্ষ করে তারা বুঝতে পারে সেটিই তাদের মোক্ষম প্ল্যান। মামার উপর টেক্কা মেরে কেড়ে নিয়ে আসা গুপ্তধন আবিষ্কারের নির্ঘাত সেই নকশা। শিশি লিলিকে জানায় প্ল্যানটা সে নিয়ে আসতে যাবে। তাদের জানালার পরবর্তী জানালায় ঠেসানো একগাদা খালি প্যাকিং করে বাক্স রাখা ছিল। সেই কাঠের বাক্স চূড়ায় একটি বেড়াল বসে ঝিমুচ্ছিল। শিশির লিলির দৃষ্টি অনুসরণ করে সন্দিগ্ধ নেত্রে বেড়ালটির দিকে তাকায়। বাক্সগুলো আড়ালে গিয়ে দাঁড়ালে কেমন হয়? ওখান থেকে ঘরটার ভেতরেও নজর রাখা যায়, আবার বেশ লুকিয়েও থাকা যায়। এই প্রস্তাবটা সমীচীন বলে মনে হয় শিশিরের। তারা দুজন সেই প্যাকিং বাক্সের আপডালে গিয়ে দাঁড়ায়। বেশিক্ষণ তাদের দণ্ডায়মান থাকতে হয় না। তপস্যা বড়ই কি আর ছোটই কি, বরলাভ তাতে অব্যর্থ। অচিরেই তাদের অভিসন্ধি সিদ্ধি হয়। নিজেদের রিভলভার বার করে খুব সম্ভবত ভরাট করার মতলবেই ওরা পাশের ঘরে যায়। সেই পার্চমেন্ট কাগজের প্ল্যানটিকে টেবিলের উপর অসহায় অবস্থা ফেলে রেখেই ওরা চলে যায়। লিলি, এই আমাদের সুবর্ণ সুযোগ, দাঁড়া তুই। শিশির সেই জনবিরল ঘরের দিকে এগিয়ে আগে টেবিলটা হস্তগত করে, তারপর প্ল্যানটাকেও ঠিক বাগিয়ে নিয়েছে। এমন সময় অঘটন আর কাকে বলে, আকস্মিকভাবে বিড়ালটা চিৎকার করে ওঠে। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। অন্তিম পর্বটি দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।